এই ঘরে তো আমি আর তুমি আছি, ভয় পাওয়ার কি আছে? তুমি দূরে যাও, তুমি দূরে যাও। আমার প্রচণ্ড ভয় করছে, আমি বাড়ি ফিরবো সূর্য, কাল সকাল হলেই তো আমরা ফিরবো। না, আমার ভীষণ ভয় করছে। সূর্য আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে একটা কপালে কিস করলো, যখন সূর্যকে আমি ধাক্কা মেরে ফেলে দিলাম। সূর্য, সূর্য তুমি চলে যাও, সরে যাও আমার কাছ থেকে। আমি আমি ভালো নেই, আমি ভালো নই, আমি ভালো নই সূর্য। বললো সূর্য আমি অপবিত্র, আমি বিয়ে করতে পারবো না সূর্য। এই নমস্কার, আমি চন্দ্রানী। আজ একটা নতুন পর্ব নিয়ে আবার আপনাদের সামনে এসেছি। আমি গঙ্গা, আমি একটি সাধারণ মেয়ে। আমার বাবা মা আর দাদা, এই নিয়েই আমার পরিবার। খুব হাসি খুশি একটা পরিবার। বাবা স্কুলে চাকরি করেন, সারা জীবন ছাত্রছাত্রী পড়িয়ে এলেন। দাদা ইঞ্জিনিয়ার, সবে চাকরি পেয়েছে। আমিও এমএ পাশ করেছি সবে। আমিও বাবার মতো ছাত্রছাত্রী পড়াতে খুব ভালোবাসি, তাই ছাত্রছাত্রীদের নিয়ে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। বাড়িতে অনেকেই পড়তে আসে, ছাত্র 7, 8, 9, 10। আমার ছাত্রছাত্রীদের মধ্যে আমার একটা প্রিয় ছাত্রী আছে, পিঙ্কি। ক্লাস 7-এ পড়ে। ভীষণ প্রাণবন্ত, চঞ্চল, উপস্থিত বুদ্ধি সম্পন্ন একটি মেয়ে, এবং এত মিষ্টি করে কথা বলে যে সবার মন একদম জুড়িয়ে যায় ওর কথাতে। আমার বাবা মা সবাই ওকে ভীষণ ভালোবাসে, এবং আরও যারা আমার স্টুডেন্ট আছে তারাও পিঙ্কিকে খুব ভালোবাসে। আর পিঙ্কি যখন আমাদের বাড়িতে আসে, পুরো বাড়িটা যেন হই হুল্লোড় হয়ে যায়। মানে এত আনন্দ দেয় সবাইকে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ভীষণ ভালো লাগে পিঙ্কিকে। পিঙ্কির সাথে আমার বন্ডিংটা ভীষণ ভালো, এবং পড়াশোনায় তো সত্যি খুব ভালো। পিঙ্কি ভীষণ ভালো রেজাল্ট করে। আর পিঙ্কির সব কিছু তার আন্টির সাথে শেয়ার করে, যা হবে সব আন্টির সাথে। আসলে ওর বাবা মা দুজনেই চাকরি করে, তাই বাবা মার সাথে ওর অনেকটা সময় কাটানো হয় না, তাই সেই জায়গাটাও আমাকে দেয়। তাই আমিও পিঙ্কিকে খুব ভালোবাসি। এই করেই আমাদের দিন কেটে যায়। আমার একজন বন্ধু আছে, সূর্য। আমরা কলেজ থেকেই সূর্যর সাথে আমার আলাপ, এবং বন্ধুত্বটা আস্তে আস্তে অনেকটাই গভীরে চলে গেছে। তো আমি আর সূর্য দুজনে ঠিক করলাম এবার আমরা একটু বিয়ের জায়গায় যাই, মানে বিয়ে করব, এটাই ভাবলাম। তো সূর্যরও সেটাই ইচ্ছে। সূর্য স্কুলে চাকরি পেয়ে গেছে, সূর্য টিচার। আমি এখনও চাকরি কিছু পাইনি, কিন্তু পড়িয়ে যাচ্ছি। এরই মধ্যে আমার মা বলল যে এবার তোর বিয়ে দিতে হবে, পরে চাকরি করলে করবি, কিন্তু বিয়েটা এবার হোক। আমাদের তো বয়সটা হচ্ছে, দুদিন বাদে বাবাও রিটায়ার হয়ে যাবে, দাদা যখন চাকরি পেয়ে গেছে। তো আমি বললাম বেশ। আমার একজন বন্ধু আছে মা, জানো, সূর্য। আমরা কলেজে একসাথেই পড়তাম। সূর্য কয়েক মাস হলো স্কুলে চাকরি পেয়েছে। মা বললো বেশ, তো বাড়িতে নিয়ে আয়, আমরা সবাই দেখি। আর এখন তো এটা কোনো ব্যাপার না, মানুষটা ভালো হওয়া ভীষণ দরকার, তাই না গঙ্গা? আমি বললাম হ্যাঁ, সূর্য ভীষণ ভালো মনের একটা ছেলে। এত বছর তো হয়ে গেল সম্পর্কটা। সূর্যকে সব বললাম। সূর্য বলল বেশ, তোমাদের বাড়ি যাব। আর এতদিন যখন হয়ে গেছে, এবার আমার বাড়ির থেকেও বলছে চাকরি পেয়ে গেছি যখন, একটা বিয়ে করে নেই। আমিও মাকে তোমার কথা বলেছি, গঙ্গার কথা। সূর্য আমাদের বাড়িতে এলো, এসে আমার বাবা মা দাদাকে সবাইকে প্রণাম করলো, এবং মার খুব ভালো লাগলো সূর্যর কথা শুনে। সবার খুব মন জয় করে ফেললো, এবং বিশেষ করে পিঙ্কির সাথেও সূর্যর ভালো বন্ধুত্ব হলো। বেশ চলছিল। হঠাৎ করে সূর্য বলল যে এবার তো আমাদের বাড়িতে আসতে হবে সবাইকে। আমার মা বাবা দাদা সবাই সূর্যদের বাড়িতে গেল। সূর্যর বাবা মারও আমাকে খুব পছন্দ হয়েছে। ওরা বললে এবার বিয়ের দিনক্ষণ ঠিক হোক। আমি একটু সময় চেয়েছিলাম যে একটু যদি চাকরিটা হয়ে যেত আমার, আমিও স্কুল জবই খুঁজছিলাম। কিন্তু সূর্যর মা বাবা বলল আমাদের সবার তো বয়স হয়েছে, তুমি তো পরেও চাকরি করতে পারবে, আমাদের তো কোনো তাতে আপত্তি নেই।
তবে বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি। আর সূর্য তো চাকরি পেয়েই গেছে, তুমি তো পড়াচ্ছ, একদম যে কিছু করছো না তা তো নয়। আমি বললাম বেশ, তো বিয়েটা আমাদের হয়ে যাক। সূর্যর আর আমার বিয়েটা আর 3 মাস পর ঘোষণা হলো। আমাদের বিয়ে ফাইনাল হয়ে গেল। দুই বাড়ি ভীষণ আনন্দে রইল, কেনা কাটা সব কিছু হবে। হঠাৎ করে সূর্য ফোন করলো, বললো আমাদের সম্পর্কটা যখন সবাই মেনে নিয়েছে, তাহলে চলো কোথাও একটা বসে কেক কাটা হোক, যে আমাদের প্রেমটা এবার একটা সুন্দর সম্পর্কে বন্ধনে আমরা জড়াবো। তো এই নিয়ে একটু সেলিব্রেট করি। আমি বললাম চলো, দুজনের বাড়িতে মানে দুজনের পুরো পরিবারকে ডাকো, তারপর না হয় একটা কেক কাটা হোক। সূর্য বলল না না, ওসব তো হবে না, দুজনের বাড়ির কাউকে ডাকবো না, আমরা দুজন যাব এবং কোনো জলাশয়ের পাশে যাই, বেশ একটু রোম্যান্টিক প্লেস হবে। তো আমি সূর্যকে বললাম কোথায় যাব? বলে ভাবো। আমি ভাবলাম, বললাম যে ঠিক আছে চলো পার্কে যাই, গঙ্গায় যাই, গঙ্গার পাশের যে ঘাটগুলো আছে ওখানে। তারপর সূর্য বললো গঙ্গার পাশেই গঙ্গা, কারণ আমার যিনি ওয়াইফ হবেন তিনি তো গঙ্গায়, তো তাকে নিয়ে সেই গঙ্গাতেই যাব। বলেছে চলো না আর একটু রোম্যান্টিক জায়গায় যাই। এই গঙ্গার ধারে গিয়ে গঙ্গাকে নিয়ে যাওয়ার মতো আমার কোনো ইচ্ছে নেই, বলেছে চলো আমরা দীঘায় যাই। আমি বললাম দীঘায়? না না এখন যাব না গো, আর তো 3 মাস পর বিয়ে, তখন না হয় যাবো। সূর্য যে আরে ভয় পাচ্ছ কেন, আমি তো আছি। না বাবা মা একটু আপত্তি করবে এক্ষুনি বিয়ের আগে। আরে বাবা এখন আবার এটা কোনো ব্যাপার নাকি, চলো আমরা প্রি ওয়েডিং করবো, তাতে কি অসুবিধা? দীঘায় গিয়ে একটু 2 দিন যদি তুমি আর আমি একটু সময় কাটাই, তাতে অসুবিধাটা কোথায় গঙ্গা? না আমার না কেমন একটা লাগছে, তুমি বুঝতে চাইছো না কেন, তোমার ভয়টা কিসের বলো তো? আর দেখো গঙ্গা, আমরা কিন্তু নতুন প্রেমিক প্রেমিকা নয়, সে 11-12 থেকে প্রেম করছি, আজকে না হয় বাড়িতে জেনেছে। না আমার ইচ্ছে করছে না সূর্য, তুমি বুঝতে পারছো না। আমি ওসব জানি না, কেকটা দীঘায় কাটবো, কেকটা দীঘায় সন্ধেবেলা কাটবো, সুন্দর করে আমি তোমাকে নিয়ে কেকটা কাটবো, আর ওই সময় শুধু আমরা দুজনই থাকবো। একটু রোমান্টিক ভাবো না গঙ্গা, সে একদম আদ্যিকালের বুড়ি হয়ে যাচ্ছ। আরে না রে বাবা, বুঝতে পারছো না কেন? আরে হানিমুনটা না গোয়ায় করব, আমরা দীঘায় একটু সময় কাটাবো দুজনে দুজনের মতো করে, চলো না। না না বাবা মা না রাজি হবে না সূর্য, তুমি কেন বুঝতে পারছো না? সূর্য না বড্ড জোরাজোরি করছে আমাকে। আমি তখন বললাম বেশ, তুমি তোমার বাবা মাকে আগে একটু জিজ্ঞেস করে নাও। সূর্য বললো এই প্রবলেম তো, বাবা মাকে কি বলবে? ঠিক আছে আমি আমার বাড়িতে বলছি। সূর্যর বাবা মাকে কিন্তু সব বলল। সূর্যর বাবা মা বললো হ্যাঁ কোনো ব্যাপার না, তোরা দিব্যি ঘুরে আসতে পারিস, আর 3 মাস পরে তো বিয়ে, ঘুরে আয়। সূর্য বলল ওর বাবা মাকে যে না তুমি একটু পারলে গঙ্গার বাবা মাকে একটু বুঝিয়ে বলো, কারণ গঙ্গার বাবা মা চাইছে না। তো সূর্যর বাবা মা বললো বেশ আমি ওনাদের জানিয়ে দিচ্ছি। সূর্যর বাবা মা আমার বাবা মাকে বেশ খোলাখুলিভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিল। আমার বাবা মা কেন জানি না রাজি হয়ে গেল। প্রথমে একটু ইতস্তত করছিল বিয়ের আগে, তারপরে বলল বেশ তো, তোরা ঘুরে আয়। আমি আর সূর্য দীঘায় যাব ঠিক হলো। আমরা দীঘায় গিয়ে পৌঁছালাম। দীঘায় গিয়ে প্রথম সমুদ্রে স্নান করা, তারপরে আমাদের কাঁকড়া খাওয়া। সূর্যর সাথে দীঘায় যাওয়ার পর আমার খুব ভালো লাগছিল, কারণ সূর্য আমাকে নিয়ে খুব আনন্দ করছিল। তারপর একটা বিচে গেলাম, সেই বিচে আমরা একদম নির্জন বিচটা, সেখানে গিয়ে অনেকক্ষণ সময় কাটানোর পর বাইক রাইডিং করলাম। বাইক রাইডারের দাদা একটা কাঁকড়া ধরেছে, লাল কাঁকড়া। সেই লাল কাঁকড়ার সাথে আমি আর সূর্য অনেকক্ষণ সময় কাটালাম এবং খুব আনন্দ লাগছিল। সেখান থেকে চলে আসার সময় একটা ডাবওয়ালার সাথে দেখা হয়েছিল। তো সেই ডাবওয়ালা তো আমাদের দুজনকে দুটো ডাব দিয়েছে। সূর্য বলছে না না আজ থেকে আমরা কিন্তু ওইভাবে খাবো না, ওই দুটো দুটো করে খাবো না, একটার মধ্যে খাবো। আমি একটু অবাক হলাম, একটা ডাব? বললো হ্যাঁ তাতে কি হয়েছে, চলো না দেখো না। তো একটা ডাবের মধ্যে দুটো স্ট্র দিয়েছিল। সূর্য বললো না আমরা একটা স্ট্রতে খাবো। তাহলে আমরা ভালোবাসাটা কি করে বুঝবো বলো? বললাম বেশ, বেশ ভালোই লাগছিল আমার। তো একটা ডাব আমরা দুজনে খেলাম, তখন খুব আনন্দ লাগছিল, মনে হচ্ছে সত্যি সূর্যকে এভাবে সারা জীবন যেন কাছে পেয়ে যাই। তারপর এলাম আমরা দীঘায় আবার আরেকটা বিচে এসে দেখলাম সেখানে অনেক টেবিল পাতা আছে, খুব সুন্দর করে সাজানো সেই জায়গাটা।
আর এবং কাঁকড়া ভাজা হচ্ছে। সূর্য বলল, চলো না গঙ্গা, কাঁকড়া ভাজা খাবে? আমি বললাম, হ্যাঁ খাবো, চলো। তো টেবিলে বসলাম, আমরা 1 প্লেট কাঁকড়া ভাজা নিলাম। আর সেইখানে কাঁকড়া ভাজা খেতে খেতে আমাদের দুজনের পায়ে এসে সমুদ্রের জল ছোঁয়া লাগছে। আর এত ভালো লাগছে সেখানে, সামনে সূর্য, টেবিলে কাঁকড়া, একদম অন্যরকম লাগছে। তারপর আমরা বললাম, এখানে তো অনেকটা সময় কাটালাম, এবার চলো আরও কিছু যদি ঘোরার থাকে ঘুরে আমরা এবার একটু অন্য জায়গায় যাই। সূর্য বলল, চলো আমরা অমরাবতী পার্কে যাব। তো বললো, বেশ চলো। অনেকটা জায়গা ঘোরার পর, অনেকগুলো বিচ দেখার পর আমরা চলে এলাম অমরাবতী পার্কে। সেখানে বেশ আমি আর সূর্য অনেকক্ষণ সময় কাটালাম। কাটানোর পর সূর্য বলল, চলো এবার সমুদ্রের পাড়ে আমরা গিয়ে অনেকক্ষণ বসি, তারপর ডিনার করে আমরা না হয় হোটেলে ফিরবো। আমার এত ভালো লাগছিল, অনেক বছর পর, অনেক দিন আমরা এইভাবে কোনো দিন কাটাইনি। আমি আর সূর্য দেখেছি, রাস্তায় ঘুরেছি, এইটুকু কলকাতা শহর, কিন্তু এইভাবে সূর্যর সাথে কাটানো মুহূর্তগুলোই যেন অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল সূর্য যেন আমাকে ছেড়ে না দেয়, দূরে সরে না যায়, আর এত রোমান্টিক লাগছিল। আর আমি একটা অফ হোয়াইট রঙের একটা সালোয়ার পরেছিলাম। সূর্য বলল যে, আজকে কিন্তু গঙ্গা তোমাকে দারুণ লাগছে, একদম ফাটাফাটি লাগছে। আমি বললাম, তাই নাকি? তোমাকেও কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ সূর্য একটা জিন্স আর সাদা পাঞ্জাবি পরেছিল, সূর্যকেও ভীষণ মিষ্টি লাগছে। এরপর সব কিছু ঘোরার পর সূর্য বলল, চলো এবার তো আমাদের কেকটা কাটতে হবে, কেকটা নিয়ে কি ঘুরবো? আর আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছো তো, আমাদের তো সেলিব্রেটটাই করা হয়নি, চলো। ওল্ড দীঘায় বিচে গিয়ে দেখলাম বিচটা খুব সুন্দর সাজানো। তো সূর্য কেক বার করলো, তো ওখানে আমরা দুজনে মিলে কেকটা কাটলাম এবং দুজনে অনেকক্ষণ সময় কাটালাম। দুজনে কেক খাওয়া মানে কেক খেলাম আমরা দুজনে। আমি আর সূর্য তো কেক মানে মাখামাখি করলাম, দুজনের গালে ঠোঁটে কেক প্রচুর মানে মাখামাখি হলো। তো ওই নিয়ে আমরা অনেক ছবি তুললাম। সূর্য বললো, এগুলো ফেসবুকে পোস্ট করে দিই, তাই না গঙ্গা? বললাম, না না, এখন পোস্ট করো না, আগে বিয়েটা হয়ে যাক, তারপর না হয় আমরা পোস্ট করব। বেশ, তারপর আমরা সব কিছু ঘুরে আমরা ডিনার করলাম। করে আসার পর আমরা চলে আসলাম হোটেলে। সূর্য আর আমি হোটেলে ফিরলাম। একটা রুমে বসে, আমাদের হোটেলের রুমে বসে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম, অনেকক্ষণ। তারপর একটা ওয়াইন আনা হলো। সূর্য বলল, আজকে কিন্তু এইভাবেও রাত্রিটা সেলিব্রেট করবো, গঙ্গা তোমার কোনো আপত্তি নেই তো? আমি বললাম, না আমার কোনো আপত্তি নেই, আমার খুব ভালো লাগছিল। হোটেলের ব্যালকনিটা এত সুন্দর সাজানো, দারুণ লাগছিল, পুরো পরিবেশটা ভীষণ রোম্যান্টিক। সূর্য আর আমি কিছুক্ষণ ওয়াইন খেলাম, আড্ডা মারলাম। এবার সূর্য অনেকটা কাছে এসছে আমার, অনেকটা কাছে। সূর্য আমার কাছে এলো, আমিও সূর্যর অনেকটাই কাছে। হঠাৎ হঠাৎ আমার খুব ভয় করতে লাগলো, কেন জানি না আমি গুটিয়ে গেলাম। আমার অদ্ভুত একটা দুঃস্বপ্ন মাথার মধ্যে নাড়া দিচ্ছিল, আমি ভয় পাচ্ছি। সূর্যকে দূরে সরিয়ে দিলাম। সূর্য বলছে, কি হলো গঙ্গা, তুমি এরকম চেঞ্জ হয়ে গেলে কেন? আমি বললাম, না তুমি সরে যাও, তুমি দূরে যাও, অনেক দূরে। এই ঘরে তো আমি আর তুমি আছি, ভয় পাওয়ার কি আছে? আর তুমি তো আমাকে এত বছর ধরে চেনো, আমি কেন তোমার সাথে বাজে বিহেভিয়ার করব গঙ্গা? না, আমার ভয় করছে সূর্য, আমি বাড়ি যাব। কেন? কিসের জন্য? কাল সকালে তো ফিরবো। সূর্য আমাকে বলল, আমরা তো রাত্রিটা সুন্দর করে সময় কাটাবো গঙ্গা, তুমি এরকম ভয় কুকড়ে যাচ্ছ কেন? আমি তো তোমার সাথে বাজে কিছু করিনি। না সূর্য, তুমি দূরে যাও, তুমি দূরে যাও, আমার প্রচণ্ড ভয় করছে, আমি বাড়ি ফিরবো সূর্য, কাল সকাল হলেই তো আমরা ফিরবো। না, আমার ভীষণ ভয় করছে সূর্য। সূর্যকে দূরে সরিয়ে দিলাম। সূর্য খাটের একটা পাশে বসে বলছে, কি হয়েছে গঙ্গা তোমার? তুমি আমার কাছে আসতে পারছো না, এইটুকু তো সময়, রাত্রিটা শেষ হয়ে যাবে, আর রাত্রি 2টো বেজে গেছে, আমরা গল্প করতে করতে তো 2টো কাটিয়ে দিলাম, এত আনন্দ করলাম, আর এখন? না, আমার ভয় করছে, আমার আতঙ্ক সূর্য, আমার আতঙ্ক, আমার আতঙ্ক। কি হয়েছে গঙ্গা? না, আমি এই রিলেশনশিপে চাই না,
চাই না এই রিলেশনশিপে। সূর্য তুমি আমাকে ছুঁয়ো না। আমার আমার ভয় করছে। আমার আমার মাথার মধ্যে চারিদিকে মনে হচ্ছে এটা দুঃস্বপ্ন। আমার ভীষণ ভয় করছে সূর্য, আমার ভীষণ ভয় করছে। সূর্য আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে একটা কপালে কিস করলো। যখন সূর্যকে আমি ধাক্কা মেরে ফেলে দিলাম, সূর্য, সূর্য তুমি চলে যাও, সরে যাও আমার কাছ থেকে। আমি আমি ভালো নেই, আমি ভালো নই, আমি ভালো নই সূর্য। আমার উপর দিয়ে না, আমার উপর দিয়ে অদ্ভুত অদ্ভুত সূর্য, আমার ভয় করছে সূর্য, তুমি সরে যাও। সূর্য চুপ করে রইল। এই করতে করতে রাত্রিটা কেটে গেল। আমি মাথা নিচু করে চুপ করে হাউ হাউ করে কাঁদছিলাম। ভয়ে সারা শরীর কাঁপছে, আমার ঠোঁট দুটো শুকিয়ে আসছে। ভোর হওয়ার পর সূর্য আমাকে এক গ্লাস জল দিল। বলল, তুমি এরকম পাল্টে গেলে কেন রাত্রিবেলা? আমার ভয় করছে সূর্য, তুমি আমাকে বাড়ি নিয়ে যাও, আমাকে বাড়ি নিয়ে যাও সূর্য। এটা আমার আতঙ্ক, আমার এই আতঙ্ক, আমার ভয়। কিসের ভয়? এই রিলেশনের তুমি ভয় পাচ্ছ? আমাদের বিয়ের পরও তো আমরা সেক্স রিলেশন করবো। গঙ্গা, তোমার ভয় কিসের? না সূর্য, আমার ভয়। কিসের ভয়, কিসের আতঙ্ক? আমি তো এত বছর তোমাকে এরকম কোনোদিন দেখিনি। আর আজকে আমিও তো এত বছর তোমার সাথে এইভাবে রাত্রে কোথাও কাটাইনি সূর্য। আমরা বাড়ি ফিরবো, আমার আর কোনো কথা বলতে ভালো লাগছে না। কি হলো গঙ্গা? আমায় তো খুলে বলো, তুমি তো আমাকে সব কিছু বলো। আজ তোমার চোখ ঠোঁট অদ্ভুত লাগছে, চোখে মনে হচ্ছে কোথাও একটা দুঃস্বপ্ন হয়ে গেল। এত সুন্দরভাবে আমরা দিনটা কাটালাম আর রাত্রিটা এত ভয়। আমার তো সারা জীবন মনে থাকবে গঙ্গা, তোমার এই চেহারাটা আমার অপরিচিত। তুমি আমাকে এইভাবে ধাক্কা মেরে ফেলে দিলে। হ্যাঁ সূর্য, আমি বাড়ি যাব, আমার আর ভালো লাগছে না সূর্য। হোটেলের রুমে আমি আর সূর্য অনেকক্ষণ একভাবে বসে রইলাম। মাথা নিচু করে গেলাম বাথরুমে। গিয়ে মনে হলো আমার সারা শরীরে একটা যন্ত্রণা আছে, অনেক যন্ত্রণা। স্নান করলাম। আমার নাম দিয়েছিল আমার বাবা গঙ্গা, কিন্তু আজ মনে হচ্ছিল সূর্য খুব পবিত্র, আর আমার মনে হচ্ছিল আমি অপবিত্র। কেন মনে হচ্ছিল, কেন মনে হচ্ছিল আমার ছোটবেলার সব দুঃস্বপ্নগুলো চারিদিক ঘুরে আসছে। বাথরুম থেকে বেরিয়ে আসার পর আমরা রেডি হলাম। রেডি হয়ে ট্রেনে উঠলাম। সূর্য আমাকে সারা ট্রেন বলল, গঙ্গা তোমার কি হয়েছে, খুলে বলো, খুলে বলো, আমি তোমার সব থেকে ভালো বন্ধু। আমি বললাম, কিচ্ছু হয়নি, হঠাৎ একটু ভয় হলো। ভয়? আমরা তো একটা সময় এভাবে কাটাবো গঙ্গা, পরে ভাববো, এখন তো বাড়ি যাই। বাড়িতে আসার পরে বাবা মা খুব আনন্দ, বলল, কেমন লাগলো তোর দীঘা ঘোরা? আমি বললাম, খুব ভালো। মা আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে গঙ্গা, তোর মুখটা কেমন ভার, তোর চোখ দুটো অদ্ভুত লাগছে গঙ্গা, ঠোঁটটা যেন শুকিয়ে গেছে। সূর্য তোকে কিছু বলেছে? না, সূর্যর মতো ভালো ছেলে হয়ই না মা। ওরকম একটা ছেলের সাথে আমি কিছু লুকোচ্ছি না তো মা, মিথ্যে বলছি না তো। কি বলছিস গঙ্গা? মা বলল, গঙ্গা, ছোটবেলাটা ভুলে যাও, আমি তোমায় বলেছি না, ভুলে যাও। সূর্যর কাছে এসব কিছু বলো না, বলো না গঙ্গা। মায়ের কথাগুলো কানে খুব বাজছিল, কষ্ট হচ্ছিল খুব। নিজের ঘরে গিয়ে শুয়ে রইলাম। মা এসে মাথায় হাত বুলিয়ে বলল, গঙ্গা, তুই ভুলে যা গঙ্গা, ভুলে যা। আমি আমার ঘরে যখন চুপচাপ শুয়েছিলাম, হঠাৎ সূর্যর ফোন এলো, গঙ্গা, তোমাকে নিয়ে আমি একটু ডক্টরের কাছে যাব। আমি বললাম, কেন, কি হয়েছে? না, একটু দরকার আছে গঙ্গা, আমাদের বিয়ে আর 3 মাস বাকি, যদি কোনো প্রবলেম হয় তুমি ডাক্তারকে বলো। বেশ, সূর্যর কথা রাজি হয়ে গেলাম। সূর্য আমাকে নিয়ে এলো একজন সাইকিয়াট্রিস্টের কাছে। উনি আমাকে অনেক প্রশ্ন করলেন এবং বলল যে তোমার কয়েকদিন কাউন্সেলিং হবে।
আমি বললাম বেশ। তো চিন্তা করব ভাবছি যে ডাক্তার দিদিকে কিছু বলবো। তারপরে ভাবলাম যে না, ডাক্তার দিদিকে আমি কিছু বলবো না, যদি সূর্যকে বলে দেয়। তাই চুপচাপ ছিলাম। অনেকক্ষণ অনেকভাবে ডাক্তার দিদি আমাকে অনেক প্রশ্ন করলো। আমি ডাক্তার দিদিকে কিছুই বললাম না। সূর্যর সাথে বাড়িতে চলে এলাম। সূর্যর কাছে জানলাম ডাক্তার দিদি বলেছে যে আমি বুঝতে পারলাম না, কারণ ও কোনো কথা বলেনি আমার সাথে, কিন্তু একটা বুঝলাম যে ও কোনো ভয়ের মধ্যে আছে, আর ওর মনের মধ্যে কোনো একটা কিছু চেপে বসে আছে, যার জন্য সূর্যর কাছে আসতে ও ভয় পাচ্ছে। সূর্য আমাকে ফোনে জানালো যে তোমার কিসের ভয়, তুমি কি আমাকে খুলে বলবে না? দেখো, আমরা ছোট থেকে খুব ভালো বন্ধু, অনেক ছোট থেকে। তুমি আমার সাথে সব কিছু শেয়ার করেছো গঙ্গা, কিন্তু এমন কি ভয় যে তুমি আমাকে বলতে পারছো না? আমি বললাম থাক না সূর্য এসব কথা, পরে যখন মনে হবে তখন বলবো। এই নিয়ে তুমি আমাকে আর জিজ্ঞেস করো না। আমার ভালো লাগছে না সূর্য, আমায় কিছুদিন একা থাকতে দাও। কি হলো গঙ্গা তোমার, কি হলো? আমি সূর্যর ফোন কেটে দিলাম। তারপর অনেক কিছু ভাবতে লাগলাম। আমার ছোটবেলার স্মৃতি, ভয়ানক স্মৃতি, ভাবা যায় না। পরের দিন সকালে আবার স্টুডেন্টরা এলো, পড়াতে বসলাম। নিজেকে ভাবলাম একটু তো ফ্রি হই, নাহলে পড়াবই বা কী করে। পড়াতে যখন বসলাম তখন হঠাৎ করে লক্ষ্য করলাম যে আজ পিঙ্কি কেমন যেন একটু চুপচাপ, খুব গুটিয়ে আছে। এসেই যে হই হুল্লোড় করা, সেটা পিঙ্কির মধ্যে এত কম কেন আজ? কিরে, বাড়িতে বকা খেয়েছিস নাকি মার কাছে? পিঙ্কি আস্তে করে বলল, না তো আন্টি। বাবা, তুই এরকম চুপ করে আছিস, পট পট করে তো কথা বলিস। আর আজকে কি হয়েছে, স্কুলে হোমওয়ার্ক হয়নি? না তো আন্টি। চুপচাপ চলে গেল বাই বলে। এরকম বেশ কদিন পিঙ্কিকে লক্ষ্য করলাম যে পিঙ্কি কোনো কথা বলে না, পিঙ্কি একদম চুপ করে গেছে। বাবা মাকে ফোন করলাম, বললো না তো, পিঙ্কি তো ঠিক আছে। তারপর ভাবলাম ওর বাবা মা তো সারাদিন পিঙ্কিকে দেখে না, বাবা মা দুজনেই তো অফিস চলে যায়, পিঙ্কি তো একা বাড়িতে থাকে, আর একজন কাজের ভদ্রমহিলা আছেন। তাহলে সারাদিন তো পিঙ্কিকে কেউ ওয়াচ করে না, স্কুল যাওয়ার আগে, স্কুল থেকে আসার পর। কেন জানি না আমার একটা অদ্ভুত লাগছিল। এই পিঙ্কি আর আজকের পিঙ্কির মধ্যে অনেক তফাৎ। পিঙ্কি মন দিয়ে পড়াশোনাও করছে না, আমার সাথে কোনো কথাও বলে না। যেই মেয়ে 1 মিনিট আমাকে না দেখে থাকতে পারে না, সেই মেয়ে একটু কথা বলছে না, আসছে চলে যাচ্ছে, পড়া দিচ্ছে। বাবা মাকে আবার ফোন করলাম, বললাম তোমরা একটু লক্ষ্য করো তো পিঙ্কির কি হয়েছে। দাদা বৌদি বলল বেশ, তো দেখবো পিঙ্কিকে, কারণ আমি তো অফিসে থাকি, দেখ আমি তো জানি না পিঙ্কির কি হয়েছে। কিন্তু 2 দিন ধরে পিঙ্কি স্কুল যেতে চাইছে না। আমি বাড়িতে এসে কাজের মাসি তাই বলছে, পিঙ্কি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। খাওয়া দাওয়া করছে না? কি হলো পিঙ্কির? আমার কিরম অদ্ভুত লাগছিল পিঙ্কিকে দেখে। পিঙ্কিও ঠিক ক্লাস 7এই পড়ে। হঠাৎ পিঙ্কির মা ফোন করে বলল যে পিঙ্কি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কেমন জানি ভয় পাচ্ছে, আর একা ঘরে শুতেও আরও ভয় পায়। আমি বললাম একা ঘরে শুতে পিঙ্কি ভয় পায়? তুমি ওকে জিজ্ঞেস করেছিলে? বলল হ্যাঁ রে, অনেকবার। পিঙ্কি কোনো উত্তর দিচ্ছে না। বেশ, তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি পিঙ্কির সাথে কথা বলবো। বললাম বেশ, তো তুই দেখ না রে, তোর কাছে সারাক্ষণ থাকে যখন, দেখ। আজ আমি পিঙ্কিকে বললাম আজকে না তোকে পড়াবো না, কারণ আমার একটু বিয়ের জন্য কেনাকাটা আছে, তুই আর আমি একটু বেরোবো। কোথায় যাবে আন্টি? আমার ভালো লাগছে না গো আন্টি, আমি বাড়ি যাব। কেন বাড়ি যাবি কেন, কিসের জন্য? আমি যে বেরোবো বললাম তোর সাথে, আর তুই তো ফুচকা খেতে খুব ভালোবাসিস, আজকে আমরা অনেকক্ষণ কিন্তু ঘুরবো আর প্রচুর ফুচকা খাবো। বল পিঙ্কি, একটু হাস না রে, আজকে এরকম করছিস কেন আন্টির সাথে? আন্টি আমার ভালো লাগছে না, অনেকবার বলল।
আমি পিঙ্কিকে নিয়ে চলে আসলাম একটা পার্কে। অনেকক্ষণ অনেক রকম খেললাম, দোলনা চললাম, স্লিপ চললাম। পিঙ্কির তো কোনো কথাই নেই। তারপর আমরা ফুচকা খেলাম। পিঙ্কি একটা খেয়ে বলল, আন্টি আমি বাড়ি যাব। এবার পিঙ্কিকে বললাম, একটা কথা বলতো পিঙ্কি, বাবা মা তো অফিস চলে যায়, আমি তোকে তো আর্টস গ্রুপটা পড়াই, আর তোকে আর কোন কোন টিচার যেন পড়ায়? বলল ফিজিক্স আর ম্যাথ একজন করায়, আর একজন লাইফ সায়েন্স পড়াতে আসে। কখন আসে তারা? বললো ওই তো সন্ধেবেলা আসে, তোমার কাছে স্কুল যাওয়ার আগে পড়ে চলে যাই, ভোরবেলা আসি, আর ওনারা দুজন টিচার সন্ধেবেলা আসে। আর তো বাড়িতে কেউ আসে না, না পিঙ্কি? না, আর বাড়িতে কেউ আসে না। আর সানডেতে বাবার বন্ধু বা মার বন্ধুরা আসে, তখন তো আমার খুব ভালো লাগে। কিন্তু বাবা মা না থাকলে সন্ধেটা না অদ্ভুত। বাবা মা ফিরে সেই রাত্রি 9টায়। আর যে কাজের মাসির সাথে যে তুই কাটাস, অত বকবক করিস। এখন আর বেশি কথা বলি না আন্টি, আমার ভালো লাগছে না আন্টি কোনো কিছু। পিঙ্কির হাতটা চেপে ধরে বললাম, তুই আমাকে একটু খুলে বলবি? কেন বলতো? তোকে দেখে কেন আমার মনে হচ্ছে আমার কোথাও স্মৃতি তোর সাথে মিলে যাচ্ছে। আমার মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে পিঙ্কি। বল না পিঙ্কি, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, বল। পিঙ্কি আমাকে জড়িয়ে ধরলো, ধরে হাউ হাউ করে কাঁদছে। আমি বললাম, কি হয়েছে পিঙ্কি তোর? খুলে বল, খুলে বল পিঙ্কি। পিঙ্কি বলল, জানো আন্টি, যেই টিচারটা, যে স্যার আমাকে পড়াতে আসেন লাইফ সায়েন্স, সে আমার উপরে না বড্ড টর্চারিং করছে। যেই দরজাটা বন্ধ করে দেয়, কাজের মাসি তো নিচে বসে থাকে, আর দোতলায় আমার স্টাডি রুমে যখন উনি আসেন, আমার গায়ে হাত দেবে, আমার পায়ে হাত দেবে, গালে, ঘাড়ে, গলায় জোর করে কিসও করবে। আন্টি আমি একদম পারছি না গো আন্টি, রোজ আমাকে এরকম করছে। পিঙ্কি! তখন আমি পিঙ্কিকে জড়িয়ে ধরলাম। পিঙ্কি বলল, আন্টি আমার ভয় করছে আন্টি, আমার যেন আমার হাত দুটো চেপে ধরে আমার ঠোঁটে, গলায়, গায়ে। পিঙ্কি! আন্টি আমার ভয় করছে আন্টি, আমি বাবা মাকে বলতে পারছি না। নিচে মাসিকে ডাকলে 2বার 3বার ডাকতে গিয়েও ভয় ধরে গেছে। আমি বলেছিলাম আমি বাবা মাকে জানিয়ে দেব, আপনি আর পড়াবেন না স্যার, আমি বলেছিলাম। বলল বাবা মাকে জানালে আমার নাকি ক্ষতি হয়ে যাবে। আসলে উনি তো আমার স্কুলের লাইফ সায়েন্সের টিচার, আমার খাতায় যেন নম্বর দেবে না বলেছে। পিঙ্কি! আমি পিঙ্কিকে জড়িয়ে ধরলাম। পিঙ্কি আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে খাচ্ছে, আমিও পিঙ্কিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে খাচ্ছি। আজকে আমার স্মৃতি আর পিঙ্কির একই রকম, যে স্মৃতি আমার এত আতঙ্ক, এত ভয় সারা জীবনের জন্য। আর এই ছোট্ট পিঙ্কি ক্লাস 7-এ পড়ে, পিঙ্কির সাথেও আজ বুঝলাম যে আমরা কোনো না কোনোভাবে কোথাও না কোথাও শিকার হই। বাসে, ট্রামে, যেখানে, বাড়িতেও। আমরা বাড়িতেও সেফ নই, আমরা নিজেদের লোকের কাছেও সেফ নই। আমরা আমরা অত্যাচারিত হই কোনো না কোনোভাবে, কিন্তু আমরা মুখে প্রকাশ করি না, আমরা কেউ বলতে পারি না। পিঙ্কিকে সান্ত্বনা দিয়ে কাছে টেনে নিয়ে বাড়ি আসলাম, আর বৌদিকে ফোন করে বললাম, কাল থেকে তুমি লাইফ সায়েন্সের টিচারকে বন্ধ করে দাও, আমি যা করার করব। বৌদি বলল, কেন রে, তুমি বন্ধ করে দাও টিচারের পড়ানো। বৌদি বলল, বেশ তাই হোক। পিঙ্কি চুপ করে রইল, আর আমার স্মৃতিটা আজ রাত্রে আমার মনে হলো। আমি রাত্রে ঘরে শুয়ে ভাবলাম আমার সেই 6-7-এর পড়ার দিনগুলো। আমি খুব আনন্দে থাকতাম। হঠাৎ করে আমাদের বাড়িতে বেড়াতে এলো আমার বড় জেঠু, দিল্লিতে থাকেন, খুবই শিক্ষিত মানুষ, কলেজে উনি পড়ান, প্রফেসর। আমার মা বাপি বলল, যাও প্রণাম করো বড় জেঠুকে, তোমাকে কিন্তু বড় জেঠুর মতোই হতে হবে। আমাকে আর দাদাকে অনেক কিছু আমার বাবা মা বলল। জেঠুর কাছে গিয়ে বসলাম। জেঠুর কাছে গিয়ে বসতেই কেন জানি না একটু অস্বস্তি হচ্ছিল। জেঠুর হাতটা যেন কেমন একটা অদ্ভুত লাগছিল আমার। আমার তখন ঠিক ভালো লাগলো না। জেঠু আমাকে হাক করলো, আদর করাটা যেন একটু কেমন লাগলো। আমি বলতে পারলাম না, চলে আসলাম। মা বলল, জেঠু না 2 দিন থাকবে জানিস, জেঠুর এখানে কলকাতায়
কি একটু কাজ পড়েছে। শোন, তোর ঘরটায় কিন্তু জেঠু ঘুমোবে, তুই আমাদের সাথে ঘুমিয়ে পড়বি, বুঝতে পেরেছিস? আর দাদাভাইকেও বলে দিস, ঠিক আছে? আমি বললাম বেশ, বলে দেব। হঠাৎ করে ছাদে আমি হাঁটছিলাম, জেঠু আমার হাতটা টেনে নিয়ে গিয়ে, আমাদের ছোট্ট একটা ঠাকুর ঘরের মতো ঘর আছে, ছোট্ট স্টোররুমই বলা যায়। ওটা আগে ঠাকুমা দাদুর ঠাকুর ঘর ছিল। জেঠু বলল, এটা তো আমাদেরই বাড়ি, এখন আমি দিল্লি চলে গেছি, অনেক বছর দিল্লিতে রয়েছি জানিস। এই বাড়িতে আমি খুব খেলতাম, আমি, তোর বাবা। এখন তো আর আসি না, অনেক বছর পর এলাম। এটা আগে, এই স্টোর রুমটা আগে তোর দাদু ঠাকুমার ঠাকুর ঘর ছিল, এখন দেখ স্টোর রুম হয়ে গেছে। আমাকে স্টোর রুমটা হাত ধরে টেনে নিয়ে গেল জেঠু। আমার কেমন ভয় করছিল। বললাম, জেঠু কি এরকম করে টানছো কেন? বলল, তোকে একটু আদর করবো, তুই দেখতে খুব মিষ্টি। আদর করার নাম করে আমাকে ওই অন্ধকার ছোট্ট স্টোর রুমটার মধ্যে নিয়ে গিয়ে আমার গালে, আমার ঠোঁটে, আমার কানে, আমার পিঠে, আমার থাই, আমার পেটে, আমার বুকে অদ্ভুতভাবে হাত দিচ্ছিল। আমার কেমন জানি ভয় করছিল। এরকম 3 দিন হলো, 4 দিন হলো। আমাকে যেইভাবেই হোক জেঠু টেনে নিয়ে যায়। আমার বাবাও চাকরি করতেন, মা যখন একা নিচে থাকতো, দাদা স্কুলে থাকতো, আমি যখন স্কুল থেকে ফিরতাম, জেঠু আমাকে ঠিক ওই সময় হতো। আমি ভীষণ ভয় পেতাম, খুব ভয়। আর জেঠু অনেক চকলেট, অনেক খাবার, আমার জন্য প্রচুর জামা, ডল, প্রচুর খেলনা কিনে নিয়ে এসেছিল। বলে, এগুলো নিবি, আর শোন, কাউকে কিন্তু বলবি না, এইটা হচ্ছে জেঠুর আদর করা। আমি তখন বুঝতাম না, আদর করা কি এরকম হয়? কই, আমাকে তোমার বাবাও আদর করে, দাদা ভাইও আমাকে জড়িয়ে ধরে ঘুমায়, কিন্তু এরকম তো লাগে না। কেমন যেন একটা অদ্ভুত লাগছিল, আমার সারা শরীর কাঁপছিল। তারপর দেখলাম জেঠু আমার পায়ে, আমার ঠোঁটে অদ্ভুতভাবে হাত দিচ্ছিল, আমার বুকে। আমি তখন অনেকটা ছোট। তারপর মাকে গিয়ে বলে ফেললাম, মাকে জড়িয়ে ধরে কাঁদলাম। তারপর মা খুব ভয় পেল। মা বলল, বলবি না কিন্তু, কোনো দিন বলবি না। আস্তে আস্তে আমার ভয় দিন দিন বাড়তে লাগলো। জেঠুকে দেখলেই আমি সরে যাই, দূরে পালিয়ে যাই। ভয়ে আতঙ্কে দিন কাটছে আমার, রাত্রিগুলো ভয় হচ্ছে বাবা আমার পাশে ঘুমোলেও। তারপর জেঠু হঠাৎ ভয় দেখালো মাকে, কারণ আমার বাবা বা দাদা এই ঘটনাটা কেউ জানতো না। আমার মাকে বলল, বৌমা, এই ঘটনাটা তুমি আর কোনোদিন কাউকে বলবে না। আমি কাল ফিরে যাচ্ছি দিল্লি, আবার যখন দেখা হবে তোমাদের সাথে তখন কথা হবে। আমি তোমার মেয়ের জন্য প্রচুর গিফট কিনেছি, ওগুলো কিন্তু সব গঙ্গার। আমার মা ভয়ে চুপ করে রইল, একদম ভয়ে চুপসে গেল। মা আর আমাকে জড়িয়ে ধরে বলল, গঙ্গা, কি হলো তোর সাথে? আর আমি মা হয়ে কিছু বলতে পারলাম না, কারণ যদি কিছু ক্ষতি হয়ে যায়। কারণ জেঠু শুনেছে অনেক বড় নেতা, অনেক বড় পোস্টে চাকরি করে। আমার মা বলল, আমার বাবার চাকরিটা যদি চলে যায়। তাই আমার মা নাকি চুপ হয়ে গেল। সেই থেকে আমার আতঙ্ক, যা জেঠু আমার সাথে করেছে, আমার শরীরটা মনে হচ্ছিল অপবিত্র। তাই আমি সূর্যর কাছে যেতে পারছিলাম না। এত বছর হয়ে গেছে, এই ভয়টা আমার দিন দিন কুড়ে খাচ্ছিল। তারপর ঠিক করলাম যে পিঙ্কির সাথে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করব আমি। পিঙ্কিকে বললাম, আজকে তোর লাইফ সায়েন্সের টিচারকে ডেকে পাঠা। লাইফ সায়েন্সের টিচারকে ডাকা হলো। তারপর আমি, সূর্য, আমার দাদা ভাই আর পিঙ্কির বাবা মা সবাই এলাম। নিজের ভয় হচ্ছিল, তবু সাহস করলাম। এসে লাইফ সায়েন্সের টিচার এসে বসলো। আমি কোনো কথা না বলেই সূর্য, দাদা ভাই, পিঙ্কি বাবার সামনে দুটো গালে দুটো চল লাগালাম। সূর্য, সবাই অবাক, এটা তুমি কি করলে? আমাদের পিঙ্কিদের বাড়িতে ডাকলে, অথচ ভদ্রলোককে এরকম চল লাগালে। পিঙ্কির মা বলল, ঠিক করেছে, আমি যদি জানতাম আমি তাই করতাম, আমি গঙ্গার পাশেই। বললাম, আপনি না একটা শিক্ষক, আপনি না স্কুলে পড়ান, একটা ছোট বাচ্চাকে আপনি রেগুলার যৌন হেনস্থা করছেন। আপনার বাড়িতে বউ নেই, বোন নেই, সন্তান নেই? ভদ্রলোক ভয় পেয়ে গেল, বলল, পিঙ্কিকে স্কুল থেকে বার করে দেব বদনাম দিয়ে। একটা
ছোট্ট বাচ্চা মেয়ে, নিরপরাধ একটা শিশু, যার এখন অবধি মন এখনো জায়গায় যায়নি, সেই মেয়েটাকে আপনার লজ্জা করছে না শিক্ষক বলতে? আমার কোনো লজ্জা হয়নি। তোমরা যদি এটাকে নিয়ে আরও ঘাটাও তাহলে কিন্তু আমি অন্য স্টেপ নেব, কারণ আমারও অনেক উঁচু মহলে হাত আছে। যা পিঙ্কির বাবার চাকরিতে অসুবিধা হবে, পিঙ্কির মার চাকরিতে। পিঙ্কির মা বলো চলে যাক চাকরি, আমি ভয় পাই না। পিঙ্কির বাবা একটু ভয় পেয়ে গেল, বললো যা হয়েছে হয়েছে, আমাদের মেয়ে তো সুস্থ আছে, ওনাকে চলে যেতে দাও, এইটা নিয়ে না আর কিছু ঘাটিও না। সূর্য দাদাভাই বলল, মানেটা কি বলছেন দাদা? এত বড় একটা ঘটনা একটা ছোট্ট শিশুর উপরে হচ্ছে, আর আপনি চুপ করে থাকবেন? বলল, চাকরি চলে গেলে আমি কি করব বলো তো ভাই? তাই না? এই ভদ্রলোক অনেক উঁচু লেভেলের, এরা যে কত অপরাধ করে এরা জানে না, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা বলতে পারি না, আর আমি একটু ভীতু ছেলে। এইবার সূর্য আমাকে বলল, আমার কোথাও যেন তোমাকে একটু সন্দেহ হচ্ছে। তুমি আমাকে তোমার ছোটবেলার কোনো স্মৃতি যদি থাকে এরকম কিছু বলো গঙ্গা, বলো, আমার কাছে খুলে সব বলল। আমি আজ সমস্ত সত্যি সবার সামনে বললাম। আমার বাবা মা, দাদা, পিঙ্কি, পিঙ্কির বাবা মা, সূর্য, সূর্যর বাবা মা, সবার সামনে আমার ছোটবেলায় ঘটে যাওয়া আমার জেঠু যা করেছে সেটা বললাম। আজ জেঠু বিরাট নেতা, অনেক অনাথ আশ্রমে আমার জেঠু কিন্তু অনেক চাঁদা দেয়, এবং সেখানে অনেক বাচ্চা বাচ্চা মেয়েরাও থাকে। আজ মনে হচ্ছিল তার মুখোশটা গিয়ে খুলে দিই। সে কিনা আমার বাবার বড় দাদা। আমার বাবা আমাকে বলল, গঙ্গা, সেদিন যদি আমি জানতাম তাহলে আমি প্রতিবাদ করতাম, কিন্তু তোর মা আমার চাকরির ভয়ে লুকিয়ে গিয়েছিল, সেটা তোর মা অন্যায় করেছে, আমি কিন্তু নই। মা বলল, আমি কি করব বলো, আমাকে তো ভয় দেখিয়েছে দাদা 2 দিন 3 দিন। এত বড় একটা লজ্জার কথা, বদনামটা তো আমার মেয়ের হবে, কোনো পুরুষের তো এই বদনাম হয় না। যাদের এই অমানবিক চরিত্র, অমানুষ চরিত্র, যাদের মনুষ্যত্ব নেই, ছোট ছোট বাচ্চাগুলোর সাথে এরকম করে, তাদের কোনো শাস্তি হয় না, হবে আমার মেয়ের বদনাম। সেখানে আমরা কি করব বলো? তাই আমি যেন চুপ করে গিয়েছিলাম। সেই থেকে গঙ্গার এক ভয়, গঙ্গার এক আতঙ্ক। গঙ্গা চুপ করে বলার পরে হাউ হাউ করে কেঁদে উঠল সূর্যকে জড়িয়ে ধরে সবার সামনে। বলল, সূর্য, আমি অপবিত্র, আমি বিয়ে করতে পারবো না সূর্য। এই সত্যিটা আজ আমি তোমায় খুলে বললাম। তাই দীঘায় রাত্রিবেলা ভয় পেয়েছিলাম, ডাক্তারকেও বলতে চেয়েছিলাম, পারিনি। ভাবলাম যদি তুমি আমাকে ভুল বোঝো, তুমি আমাকে ঘেন্না করো, তাই প্রত্যেক রাত প্রত্যেকটা দিন আমার আতঙ্ক। আমার ভালো লাগছে না। আমি পিঙ্কিকে নিয়ে রাস্তায় বেরোলাম, বেরিয়ে পিঙ্কিকে জড়িয়ে ধরে একটা পার্কে বসে রইলাম। বললাম, পিঙ্কি, এরপর থেকে যখন তুই বড় হবি, নিজের পায়ে দাঁড়িয়ে এই পুরুষগুলোকে শাস্তি দিবি। তুই এমন একটা জায়গায় তৈরি হবি যে এই যে বড় বড় যে পুরুষগুলো আছে না, যারা ছোট ছোট বাচ্চাদের যৌন হেনস্থা করে, এরা একটা অসুখ, জানিস? এটা অসুস্থ মানুষেরা, এরা সুস্থ মানুষ নয়, এদের শাস্তি পাওয়া উচিত। পিঙ্কি বলল, আন্টি, আজ তুমি ছিলে বলে আমি বেঁচে গেলাম, কিন্তু তোমার কি মনে হয় না আন্টি ওই জেঠুকেও শাস্তি দেওয়া উচিত? বলো আন্টি। হ্যাঁ, কিন্তু আমার ভয় হয় পিঙ্কি, যদি আমার বাবার কিছু হয়ে যায়, বা দাদার কিছু হয়ে যায়, তোর বাবার কিছু হয়ে যায়, সূর্যর যদি কিছু হয়ে যায়, তা বলে আন্টি আমরা পিছিয়ে যাব? আমরা তো বুঝে গেলাম কোনটা ব্যাড টাচ আর কোনটা গুড টাচ। আমরাও বুঝি আন্টি, তুমিও তো সেদিন বুঝেছো আন্টি, বলো। সবাই জানুক আন্টি। আমি বললাম, হ্যাঁ রে, এই সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই জানুক, কিন্তু যদি কিছু ঘটে যায়, মা তো আমাকে সারা জীবন দায়ী করবে। আমার মাও তো তোমার পাশে আছে আন্টি, তুমি ভয় পাচ্ছ কেন? আমি আছি, চলো। আমরা সব স্টুডেন্টরা আন্টি তোমার পাশে আছি আজ। সব স্টুডেন্টরা এসে বলল, আন্টি তুমি প্রতিবাদ করো, আমরাও মেয়ে, আমরাও কেউ ছেলে আন্টি,
আজ থেকে আমরা শিক্ষা পেলাম যে এই সব মানুষগুলো একটা পশু, নরকের কীট। এরা মানসিক অসুস্থ। এরা প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাদের সাথে ব্যাড টাচ করে, ভীষণ ব্যাড টাচ। পুলিশ দিদির সাথে কথা হলো। পুলিশ দিদি বললেন, তোমার জেঠু বা পিঙ্কির যিনি স্যার, এরা অনেক নেতা, অনেক পার্টির অনেক বড় নেতা। এদের এইভাবে কিন্তু হেনস্থা করা যাবে না। দেখো, এরা বড় বড় অনাথ আশ্রমে কিন্তু অনেক কিছু দান করে, সেখানে কিন্তু ভাষণ দেয়। এইসব না করে বরঞ্চ এরা যখন বড় বড় কথা বলে, বড় বড় ভাষণ দেয় না, চরিত্র নিয়ে কথা বলে, সেইখানে গিয়ে গঙ্গা তুমি প্রতিবাদ করো, সবার সামনে তোমার ঘটনাটা খুলে বলো, এবং সাথে করে অতি অবশ্যই পিঙ্কিকে আর তোমার সব স্টুডেন্টকে নিয়ে নাও। এবার দেখলাম সূর্য অনেকক্ষণ চুপ করে বসে রইল। সূর্য বলল, তুমি আমাকে এতটা ছোট ভাবলে গঙ্গা? আমি তোমাকে ভালোবেসেছি, আর ওটা তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার সাথে। এই মানুষগুলো অমানুষ, তার মানে তো এই নয় যে আমি তোমাকে অপবিত্র বলবো। গঙ্গা, গঙ্গা হলো পবিত্র। গঙ্গার জলের উপর দিয়ে কত ময়লা বয়ে যায়, তবু গঙ্গার জল সব পুজোয় লাগে। গঙ্গা হলো পবিত্র, আর আমার গঙ্গা একদম পবিত্র একটা মেয়ে। তার মধ্যে কোনো পাপ বোধই নেই। কিসের পাপ হয়েছে তোমার? কি হয়েছে তোমার? আমি আছি তোমার পাশে, আমার বাবা মা আছে, সবাই আছি। আজ তোমার কিসের ভয়? আজ তুমি প্রতিবাদ করো, সেই লোকটাকে সবার সামনে তার মুখোশটা টেনে খুলে দাও, যেটা ছোট ছোট বাচ্চাদের সাথে করে। খোলো গঙ্গা, খোলো। ভয় পেও না কি আমি মরে যাব, কি বাবার ক্ষতি হবে, কি দাদার ক্ষতি হবে, কি পিঙ্কির বাবার ক্ষতি হবে, এই সব ভেবো না। যা ক্ষতি হোক হোক, তবু প্রতিবাদ করো। এরা অনেক শিশুর এরকম অনেক ক্ষতি করে। এরা বড় মেয়েদের সাথে করে না, এরা ছোট ছোট শিশুদের সাথে করে। চলো গঙ্গা, তোমার জেঠু আজকে অনেক বড় ভাষণ দিতে আবার কলকাতার ব্রিগেডে আসছে। সেখানে সবার সামনে তার মুখোশটা টেনে খুলে দাও গঙ্গা। চলো গঙ্গা। এত ভয় পাচ্ছ কেন? আমি গুটিয়ে গেলাম, ভীষণ ভয় পাচ্ছি, জোর পাচ্ছি না। পিঙ্কির মুখটা ভেসে উঠছে, যদি পিঙ্কির ক্ষতি হয়ে যায়, পিঙ্কিকে মেরে দেয়। পিঙ্কি এসে বলল, তুমি তো আছো আন্টি, সবাই আছি আমরা, তোমার ভয় কিসের আন্টি? চলো আন্টি, আজকেই তোমার বলার সময়। এলাম টিকেটে। জেঠুকে অনেক বছর পর দেখলাম। জেঠু ভাষণ দিচ্ছে, আমার মা বাবা সবাই দাঁড়িয়ে আছে। আজ মা বলল, গঙ্গা, এতদিন আমি চুপ করেছিলাম, বলেছিলাম তুই ভুলে যা গঙ্গা, তুই ভুলে যা। আজ বলবো, না গঙ্গা, সব কিছু ভয় পেতাম, আজ আর ভয় পাবো না। চল গঙ্গা, এবার তুই প্রতিবাদ কর। যা, স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর জেঠু যে ভাষণ দিচ্ছে না, দেশে উন্নত করবে, দেশকে আরও এগিয়ে যেতে হবে মেয়েদের, যা গঙ্গা যা, যা। আমি উঠে গেলাম। সূর্য বলল, যাও গঙ্গা যাও। দাদা ভাই সবাই পিঙ্কির হাতটা ধরে স্টেজে উঠে প্রথমে জেঠুর গালে দুটো চল লাগালাম। প্রথমে একটা চর, তারপর আরেকটা চর। এবার মাইকটা টেনে নিলাম। সবাই অবাক হয়ে রইল। মাইক হাতে নেওয়ার পর চারিদিক থেকে শব্দ শুনতে পেলাম, কে এই মেয়ে? কে এত বড় কাজ করলো? এরকম মহান ব্যক্তিকে যে এত ভালো কাজ করছে, এত অনাথ আশ্রম চালাচ্ছে, কে? যারা স্টেজে বসেছিলেন তারাও বলল, কি হয়েছে? হঠাৎ করে চিৎকার শুরু হয়ে গেল দর্শকের মধ্যে, কে এই মেয়ে? বলুন, আপনি কে? আমি বললাম, আজ আমার কথা আপনারা শুনবেন। আজ আমি বলবো কেন এই ভদ্রলোককে চর মারলাম। তারপর সেই ছোটবেলার সমস্ত ঘটনা আজ খুলে বললাম সবার সামনে। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল জেঠুর মুখের দিকে। জেঠু বলে, এত বড় অন্যায় তুমি করলে, তোমার কত বড় ক্ষতি হবে জানো গঙ্গা? আমি বললাম, আজ আর ভয় পাই না। মেরে ফেললে মেরে ফেলবে জেঠু, তোমাকে জেঠু বলতো ঘেন্না করে। তারপর দেখলাম অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা
তারা মুখে হাত চাপা দিচ্ছে। তখন বুঝতে পারলাম যে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোর সাথেও হয়তো অনেকেই অনেক কিছু করেছে। হয়তো আমার এই জেঠু নামের যে ভদ্রলোকটা, একটা অমানুষ ভদ্রলোক, সেও নিশ্চয়ই করেছে। আজ বুঝলাম যে আমরা কোথাও সেফ নয়, নিজের বাড়িতেও সেফ নয়। এরপর দেখলাম বাচ্চারা সবাই মুখে হাত দিচ্ছে, সবার চোখ বন্ধ করছে, কেউ কেউ কেঁদে উঠছে। তারপর বলল, হ্যাঁ আন্টি আমার সাথে এটা হয়েছে, হ্যাঁ আন্টি আমার এক কাকা এরকম করেছে, হ্যাঁ আন্টি আমার এক টিচার করেছে, হ্যাঁ আন্টি এই ভদ্রলোকও করেছে, আমরা অনাথ বাচ্চা, আমাদের একটা একটা করে নিয়ে যায় তার রুমে, আন্টি আমাদের করেছে আন্টি। কেউ জুতো ছুটছে, কেউ বাজে গালি দিচ্ছে। তারপর পার্টি থেকে তাকে নাম বাদ দেওয়া হলো। সব মহিলারা এবং অনেক পুরুষরাও সবাই এগিয়ে এলো। সূর্যর অনেক বন্ধুরা আর আমার যারা স্টুডেন্ট তারা, আন্টি একে মেরে ফেলো, আন্টি একে মেরে ফেলো, পিটিয়ে মেরে ফেলো। হ্যাঁ, আমি বললাম না, আইন তো নিজের হাতে নিতে পারি না। এবার পুলিশ এলো। তারপর এই ভদ্রলোক আর পিঙ্কির সেই স্যারকে গ্রেপ্তার করা হলো। আমি স্টেজ থেকে নেমে আসলাম, সমস্ত শিশুদের জড়িয়ে ধরলাম 2 হাত দিয়ে। তারা বলল, আন্টি তোমার সাথে যেটা হয়েছে এরকম আমাদের সাথে হয় গো আন্টি, অনেক সময় অনেক জায়গায় হয়, কিন্তু জানো আন্টি আমরা বলতে পারি না, আমরা আমরা সহ্য করি আন্টি, কিন্তু আমরা বলতে পারি না। জানো আমাদের মা বাবারাও না অনেক সময় মুখ বন্ধ করে দেয়, বলে চুপ করে যা, চুপ করে যা। হ্যাঁ আন্টি তুমি ঠিক করেছো আন্টি, তুমি ঠিক করেছো আন্টি, তুমি ঠিক। আজ আমার স্মৃতিটা কাটলো। সূর্য পাশে এসে দাঁড়িয়ে বলল, গঙ্গা আজ তুমি শান্তি পেয়েছো না গঙ্গা? আজ তোমার কোনো ভয় নেই, বলো গঙ্গা? আজ তোমার আতঙ্ক, সেই দুঃস্বপ্ন সব কেটে গেছে না গঙ্গা? বলো গঙ্গা বলো। আমি চিৎকার করে সূর্যকে জড়িয়ে ধরে কাঁদলাম। হ্যাঁ, আজ আমার আতঙ্ক কেটেছে, আজ আমার দুঃস্বপ্ন কেটেছে, আমি পবিত্র। সূর্য বলল, তুমি পবিত্র। গঙ্গা কখনো অপবিত্র হতেই পারে না, হাজার ময়লা বয়ে যাক, গঙ্গা পবিত্র। সবার সামনে আমি চিৎকার করে কাঁদলাম। হ্যাঁ, আমার আতঙ্ক, আমার দুঃস্বপ্ন, আমার ভয় আজ সমাপ্ত হলো। আমি শান্তি পেলাম, বিরাট বড় শান্তি। আজ মা এসে জড়িয়ে ধরে বলল, গঙ্গা আমি খুব অন্যায় করেছিলাম, কিন্তু আজ আজ আমি শান্তি পেলাম, শান্তি। এই গল্পটা আপনাদের কাছে আমি বললাম। একটা কথা বলার ছিল। আমাদের বাড়িতে অনেক ছোট ছোট শিশুরা আছে যারা সত্যি বলতে পারে না। আমরা বাবা মারা চুপ করে থাকি। তারা হয়তো বলতে চায়, বলতে পারে না। তো আমার মনে হয় এই বাচ্চারা, এই বাচ্চা মেয়েরা যারা বাড়িতে এই কথাগুলো বলতে চায়, তাদের কথাগুলো একবার শুনবেন মন দিয়ে, তাদের বোঝার চেষ্টা করবেন। হয়তো আমিও কিছু ফিল করেছি, তো সেই কারণেই বললাম ছোট শিশু বলে এদের অবহেলা করবেন না, এবং যেই সব মানুষরা এদের করে তাদের প্রতিবাদ করবেন। হ্যাঁ, অনেক সময় কি হয় যে আমাদের বাচ্চা মেয়েগুলোরই বদনাম হয়ে যায়, কিন্তু তবু আমরা রুখে দাঁড়ানোর চেষ্টা করব, এবং এই ব্যাড টাচ আর এই গুড টাচটা আমাদের ছোট ছোট শিশুদের শিখিয়ে দেওয়া উচিত, এবং আমরা যেন এটার প্রতিবাদ করতে পারি। নমস্কার।